আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি নিয়ে কথা বলছিলাম। নির্বাচন কবে হবে সেটা নিয়ে আমাদের আগ্রহের কথা বলছিলাম। পলিটিক্যাল পার্টিগুলো নতুন নতুন দাবি উত্থাপন করছিল। কেউ বলছিল তারা দ্রুত নির্বাচন চায়, নির্বাচনের জন্য তাদের যান বেরিয়ে যাচ্ছে, নির্বাচন হবে, তারা ক্ষমতায় যাবে, এই ধরনের স্বপ্ন দেখছে। আবার কেউ বা বলছে নির্বাচন যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যাক, পিছিয়ে দিলে পরে তারা একটা প্রিপারেশন নিতে পারবে, এটাও দেখছি আমরা। আবার এর পাশাপাশি আরেকটা দেখছি যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া, যে রাজনৈতিক দলগুলো আমাদের সমস্যার সমাধান করতে পারছে না, অতএব অরাজনৈতিক ব্যক্তিত্বকে দেশ চালাক, যেমন ডক্টর ইউনূস চালাচ্ছেন, উনি 5 বছর চালাক, কেউ কেউ আবার অতি উৎসাহী বলছেন উনি যতদিন বাঁচবে ততদিন চালাবেন। এই ধরনের কথাও কিন্তু নানাভাবে আলোচিত হচ্ছিল। কিন্তু রাজনীতি নিয়ে আমরা যত আলোচনাই করি না কেন, আলটিমেটলি কিন্তু আমাদের দিন শেষে সবাইকেই কিন্তু খেতে হয়, বাজারে যেতে হয়, পোশাক পরতে হয়, বাসা ভাড়া দিতে হয়। টাকাটা কোত্থেকে আসবে? অর্থনৈতিক অবস্থাটা কি? দেশের অর্থনৈতিক অবস্থা কি ভালো? দেশের অর্থনৈতিক অবস্থা সামনের দিনগুলিতে কেমন হবে? এগুলো নিয়ে কিন্তু আসলে আমরা আলোচনা একটু কমই করি। কিন্তু অবস্থা এখন এমন একটা অবস্থান দাঁড়িয়েছে যে অর্থনৈতিক কিছু কিছু অবস্থা ভালো, যেমন ধরা যাক আগের মতো এস আলমের মতো লোকটা পালিয়েছে, সামিট গ্রুপ পালিয়েছে, অর্থ বিপুল ভাবে বিদেশে পাচার হওয়া সেটা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু পাচার হওয়া বন্ধ হয়েছে। আয় হওয়াটা কি বেড়েছে আগের চেয়ে? আমাদের সবচেয়ে বড় আয় হয় গার্মেন্ট ফ্যাক্টরি থেকে। সেই গার্মেন্ট ফ্যাক্টরি গুলোর সামনে কি আছে? ট্রাম্পের যে বাড়তি শুল্ক, এটা আপনারা জানেন। সেই বাড়তি শুল্ক আরোপের ফলে আমরা কি প্রতিযোগিতামূলক বাণিজ্যে অংশ নিতে পারবো, টিকে থাকতে পারবো? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আমি একটা লম্বা ভূমিকা দিয়ে দিয়েছিলাম, আপনি নিশ্চয়ই একটু বিরক্ত হয়েছেন। উপযুক্ত ছিল বক্তব্যটা, ব্যাকগ্রাউন্ডটা। তো ভূমিকাটা একটু লম্বাই করতে ইচ্ছে করি যে আমি পরবর্তী সময় কথা কম বলতে চাই, আপনি বলবেন। এই যে আমার আশঙ্কাটা, যে আগামী দিনের যে সারা দুনিয়ার যে বিশ্ব বাণিজ্যের যে প্রতিযোগিতা, সেখানে আমাদের জন্য টিকে থাকাটা কতটুকু সহজ হবে, কতটুকু কঠিন হবে? যদি কঠিন হয়, এর পেছনে কারণগুলি কি? এই যে 3 মাসটা আমরা সময় পেয়েছিলাম, তখন আমাদের অনেকে বলেছিল যে ডক্টর ইউনূসের চিঠি পেয়ে নাকি উনি 3 মাস বাড়িয়ে দিয়েছেন। তো উনি কেন তাহলে আরেকটা চিঠি লিখছেন না কেন? তাহলে তো আমরা আরো কিছু সময় পেতে পারতাম। অথবা চিঠির চেয়ে গুরুত্বপূর্ণ একটা টেলিফোন করতে পারতেন ডোনাল্ড ট্রাম্পকে, সেটাই ব্যাক করছেন না কেন? এখন তো স্টারলিংক কিন্তু পেয়ে গেছেন, সরাসরি টেলিফোন করতে পারেন। তাহলে আসলে ঝামেলাটা কোথায়? আপনি কি বুঝছেন? ঝামেলাটা মাল্টিফ্যাসেটেড, আপনার বহুবিধ ফ্যাক্টর জড়িত। তার আগে আমি একটু বলি যে আমাদের ইকোনমির দিকে যদি আপনি তাকান, তাহলে একটা বড় ঝড় আসছে। ঈশান কোণে কালো মেঘ ধীরে ধীরে বড়ই হচ্ছে। আপনার যে সাম্প্রতিক যে গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্পের উপরে যে ট্রাম্প সাহেবের যে আপনার বাড়তি কর বা ট্যারিফ বা ডিউটি যেটা দিয়েছে, এটা মানে আপনার আমেরিকান মার্কেটে আমাদের অ্যাক্সেস আর থাকতেছে না। আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সিস্টিং যে ট্যাক্স আছে, ট্যারিফ আছে, সেটা হচ্ছে 13 to 16%, এবং আমরা যা রপ্তানি করি আমেরিকাতে প্রায় $8 বিলিয়ন রপ্তানি করি। তার সিংহভাগই হচ্ছে আপনার সিংহভাগই গার্মেন্টস। আর আমরা আমদানি করি প্রায় $2 বিলিয়ন। অর্থাৎ আমেরিকার সাথে $6 বিলিয়ন ডেফিসিট আছে আমেরিকার বিপক্ষে, আমাদের পক্ষে। এই একটা বিষয়। এবং বলা হয় যে এই ডেফিসিট যদি আপনার করা যায়, মানে ডেফিসিটকে যদি আপনার ব্যালেন্স করা যায়, অর্থাৎ যদি আমেরিকা থেকে আমরা আরো $6 বিলিয়ন বা $7 বিলিয়ন জিনিসপত্র ইম্পোর্ট করি, যেমন তুলা, গম, সয়াবিন, এগ্রিকালচার প্রোডাক্ট, মেশিনারিজ, মিলিটারি হার্ডওয়্যার ইত্যাদি যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে ডেফিসিট পূরণ হয়ে যাবে এবং আমাদের এই যে 35% নেমে একটা পর্যায়ে আসবে, যেটা আমাদের কম্পিটিং দেশ ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, এদের সাথে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের সাথে আমরা কম্পিট করতে পারবো সমান তালে। কিন্তু ঘটনাটা কিন্তু অতটা সহজ না। আপনার শুধু যে ডেফিসিটের জন্য যেটা করা হয়েছে তা তো না। আর একটা বিষয় এটা লক্ষণীয় যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 87% হচ্ছে তৈরি পোশাক শিল্প। এখন এই তৈরি পোশাক শিল্পের মধ্যে সিঙ্গেল লার্জেস্ট ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ।
তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রি মিলাইয়া হচ্ছে 20-22 বিলিয়ন ডলার। তারপরে আছে যুক্তরাজ্য, কানাডা, ইত্যাদি এই রাষ্ট্রগুলি। সুতরাং আমেরিকা আমাদের জন্য, আমাদের তৈরি পোশাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা হারাই তাহলে আমাদের যেটা হবে যে এই যে 20% 25% এক্সট্রা প্রোডাকশন ক্যাপাসিটি, কারখানা, লেবার সব মিলে, ইনভেস্টমেন্ট মিলে, এইটা তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে মার্কেটটা, যুক্তরাজ্যের যে মার্কেটটার কাস্টমারদের সাথে জন্য তারা একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হবে। আপনি যে এটা আনহেলথি কম্পিটিশন কিন্তু আমাদের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সিক করে ফেলবে। এটা এখন কেন এরা আপনার এই ট্যারিফটা দিল? ডেফিসিটের কথা যদি বলা হয়, বারবার বলা হচ্ছে যে ডেফিসিটের জন্য এটা দেওয়া হচ্ছে, ডেফিসিট পূরণ করলে হবে। এটা কিন্তু সঠিক না। আপনি দেখেন যে ভিয়েতনামের সাথে বর্তমানে আমেরিকার ডেফিসিট কত জানেন? $123.5 বিলিয়ন 2024 সনে। ইন্ডিয়ার সাথে আমি জিনিসটা বোঝার চেষ্টা করি। তার মানে ভিয়েতনাম যে পরিমাণ আমেরিকাকে রপ্তানি করে আর যে পরিমাণ আমদানি করে, তার মধ্যে এটা হলো গ্যাপ। এটা হলো গ্যাপ। ইন্ডিয়ার সাথে আমাদের 6 বিলিয়নের একটু বেশি, আমাদের 6 বিলিয়নের একটু বেশি গ্যাপ। আপনি যদি ইন্ডিয়া, আমাদের গ্যাপ বেশি না। ইন্ডিয়ার সাথে $45 বিলিয়ন আপনারই মানে ট্রেড ডেফিসিট আমেরিকার বিপক্ষে। আপনি যদি আরো কয়েকটা, সাউথ কোরিয়ার $66 বিলিয়ন, আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। অর্থাৎ ডেফিসিট মেইন কজ না। এবং এই যে ট্যারিফের সাথে জিওপলিটিক্যাল এবং আপনার সুশাসন। এখানে আরেকটা জিনিস আপনি দেখেন, এই যে ট্যারিফের সাথে কিন্তু আরেকটা জিনিস জয়েন করে দিচ্ছে। সেই জয়েন করে দিচ্ছে যে এই 40% রুলস অফ অরিজিন অনুসারে 40% থ্রেশহোল্ড করছে। অর্থাৎ 40% বেশি বাইরের জিনিস আপনার কাপড় চোপড়ের মধ্যে তৈরিতে আপনি ইউজ করতে পারবেন না। ওভেন ইন্ডাস্ট্রিতে কমপক্ষে 70% হচ্ছে চায়না বা অন্যান্য দেশের থেকে। সুতরাং এইটাও তারা মানে পূরণ করতে পারবে না। অর্থাৎ ইম্পোর্ট যদি আপনি করেনও, এক্সপোর্ট যদি করেনও, সেখানে ট্রান্সশিপমেন্টের এটা পড়ে যাবে। ট্রান্সশিপমেন্ট হলে আপনি দেখাতে হবে কোন কোন প্রোডাক্ট কোথায় তৈরি করছেন, মানে শেষ। এবং ট্রাম্প সাহেব নাকি কোথাও কমেন্ট করছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টে আসবে, যে কনসাইনমেন্টে আসবে, আমি ওটাকে ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাবো। ট্রান্সশিপমেন্ট হিসেবে দেখাইতে হলে ওটাকে হোল্ড করবে, তার প্রত্যেকটা আইটেমকে বলবে যে তোমার দেশে তৈরি হয়েছে কিনা সেটা প্রমাণ করো। এই প্রমাণ খুবই কঠিন। এই প্রমাণ যারা ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, তারা জানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ ট্রাম্প সাহেব যেটা করছে, বাংলাদেশের এক্সপোর্টটাকে ইউএস মার্কেটে প্র্যাকটিক্যাল বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার কারণটা হচ্ছে বহুবিধ। তার মধ্যে যে এই যে আলোচনা হয়েছে এদের সাথে, এই যে লাস্টে বা আগে, যে 3টা বিষয় নিয়ে। একটা হচ্ছে শুল্কর বিষয়, আর একটা কিন্তু সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন। আর একটা বিষয় হচ্ছে জিওপলিটিক্যালি হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার, আর চায়না হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট সাপ্লায়ার। এখন আমেরিকার সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে, বিরাট দ্বন্দ্ব। চায়নার ডমিনেন্সকে সে ঠেকাতে চায়। চায়নার সাথে যাদের ভালো সম্পর্ক, চায়নার উপর ভিত্তি করে যারা বড় বড় ব্যবসা করতে চাচ্ছে, যেমন বাংলাদেশ, চায়নার উপর ভিত্তি করেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার দাঁড়াই আছে। সুতরাং ডিকাপলিং করতে চাচ্ছে, চায়না থেকে আমাদেরকে সরে যেতে হবে। এবং এই কথাও বলা হয়েছে, তুমি চায়নার পরিবর্তে রিজিওনাল অন্য জায়গা থেকে নাও না কেন, অর্থাৎ ইন্ডিয়া থেকে তুমি মালপত্র দিল না কেন। আরেকটা বিষয় কিন্তু খুব জটিল। সে বিষয়টা হচ্ছে যে তারা এই যে বর্তমানে গভর্নমেন্টের কার্যক্রমে সন্তুষ্ট না, সুশাসনের কথা আনছে না। দেখেন এই যে মারামারি হচ্ছে, খুন হচ্ছে, পাথর দিয়ে ওপেনলি মানুষজনকে মেরে ফেলা হচ্ছে, এগুলি তারা লাইক করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলামিক মৌলবাদ, ডক্টর ইউনূসের যে রিলায়েন্স ক্ষমতায় থাকার জন্য সে ইসলামিক মৌলবাদী হিজবুত তাহরীর লোকজন তার এমপ্লয়মেন্টে আছে, তাদেরকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয়, আপনার প্রসিডিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয়। হিজবুত তাহরীতে আপনার জেল খাটা লোকরে সে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে, স্পেশাল কার্যক্রম করে, প্রসিডিং করে তাকে যে এই একটা গভর্নমেন্টের হাই পজিশন দিচ্ছে। এটা কিন্তু আমেরিকান গভর্নমেন্ট ভালো দৃষ্টিতে দেখে নাই। অনেকেই বলে যে তার মন্ত্রিসভায় হিজবুত তাহরীর লোক আছে, আমি উল্লেখ করলাম না। এবং জামাতেরকে তো সে সাহায্য করতেছে। অর্থাৎ ডক্টর ইউনূস এখন ইসলামিক মৌলবাদী শক্তির উপরে ভিত্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, এটা আমেরিকা পছন্দ করতেছে না। দ্যাটস দি মেইন ইস্যু। এই ইস্যুটা কিন্তু এই শুল্ক আলোচনা করে হবে না। আর ইউনূস সাহেব যেটা করছে যে সম্পূর্ণভাবে এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের সে পিঠে পৃষ্ঠাঘাত, ছুরিকাঘাত করছে পৃষ্ঠে। কারণ যখন আপনার যে 2রা এপ্রিল 7 এপ্রিলে যে এই অ্যানাউন্সমেন্টটা করা হলো 37%, তারপরে 3 মাস সময় ছিল, কিন্তু 3 মাস কিন্তু সে পোস্টপোন করছিল। এই 3 মাসে ডক্টর ইউনূস কি করছে? ভিয়েতনাম যেমন একটা আপনার ওই টাস্ক ফোর্স করছে, এইখানে উনি পাঠাইছে কাকে আলোচনা করার জন্য? ওনার সিকিউরিটি এক্সপার্ট অ্যাডভাইজার তাকে পাঠাইছে। সে কোনো গার্মেন্টস এর মালিকদের সাথে যোগাযোগ করে নাই, ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে নাই, এবং কি সে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ